তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণকারী এই দরিদ্র ছেলেটির কাছে লণ্ঠন জ্বালানোর জন্য তেল কেনার মতো পর্যাপ্ত টাকাও ছিল না। তার পরিবার দিনে দুবার খাবারও জোগাড় করতে পারত না। তার কোনো জুতা বা মাথার ওপর ছাদ ছিল না। কেবল আকাশে ওড়ার স্বপ্ন ছিল, যা সে সমুদ্রের তীরে বসে স্বপ্ন দেখেছিল। এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সে প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে ওঠে, মাইলের পর মাইল হেঁটে কাছের গ্রামে বিনামূল্যে পড়াশোনার জন্য যেত এবং ফিরে আসার পর তার পরিবারকে সাহায্য করার জন্য সারা গ্রামে সংবাদপত্র বিতরণ করত। রাতে সে যেখানেই আলো দেখত সেখানেই চুপচাপ বসে পড়তেন। এই একই ছেলেটি পরবর্তীতে ভারতকে মহাকাশে নিয়ে যেত, এটিকে পারমাণবিক পরাশক্তিতে পরিণত করত এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একজন মহান নেতা হয়ে উঠত। আমরা যে মহান ব্যক্তিত্বের কথা বলছি তার কোনো পরিচয়ের প্রয়োজন নেই, কেবল তার নাম ভাবলেই আমার গা শিউরে ওঠে। হ্যাঁ, আমি ভারতের মিসাইল ম্যান স্যার এপিজে আব্দুল কালামের কথা বলছি। তার প্রতি কোনো বিদ্বেষ ছিল না, যার প্রতিটি কথা আজকের তরুণদের জন্য গভীর শিক্ষা বহন করে এবং যিনি বিশ্বব্যাপী এতটাই সম্মানিত ছিলেন যে 26শে মে 2005 তারিখে যখন কালাম সাহেব সুইজারল্যান্ডে পা রাখেন, সুইস সরকার সেই দিনটিকে তার সম্মানে একটি বৈজ্ঞানিক দিবস হিসেবে ঘোষণা করে। কিন্তু আপনি কি জানেন যে একটি ছোট ঘর থেকে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পথে তার যাত্রা এতটাই কঠিন ছিল যে কোনো সাধারণ মানুষ মাঝপথে মারা যেত? আসলে কালাম সাহেব একবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন। আজ আমরা স্যার এপিজে আব্দুল কালামের সংগ্রামের গল্প নিয়ে কথা বলবো, যা আপনাকে যে কোনো প্রতিকূলতার মুখোমুখি হবার সাহস দেবে। আব্দুল কালামের জন্ম 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপে বসবাসকারী একটি দরিদ্র পরিবারে। তার বাবা একটি ছোট নৌকা চালাতেন, তার পরিবারের জন্য দিনে দুবার খাবারও জোগাতেন না। কালাম তার 4 ভাইবোন এবং বাবা মায়ের সাথে একটি ছোট এক কক্ষের বাড়িতে থাকতেন। সন্ধ্যা নামার সাথে সাথে তাদের বাড়ি অন্ধকারে ডুবে যেত। একমাত্র আলো ছিল চাঁদ থেকে এবং মাঝে মাঝে লণ্ঠন জ্বালানোর জন্য কেনা তেল, যা তিনি রাতে পড়াশোনার জন্য উদারভাবে ব্যবহার করতেন। তার বাবা মাও অন্ধকারে বসে তাদের সন্তানদের লণ্ঠন ধার দিয়ে পড়াশোনা করতেন। কালাম পড়াশোনার প্রতি এতটাই আগ্রহী ছিলেন যে 8 বছর বয়সে তিনি জানতে পারেন যে তার গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে একজন শিক্ষক 5 বছর বয়সী শিশুদের বিনামূল্যে গণিতের পাঠ দিতেন। তবে তার একটি নিয়ম ছিল, তিনি কেবল ভোর 4টা থেকে 5টা পর্যন্ত ভোর 4টা থেকে 5টার মধ্যে স্নান করা ব্যক্তিদেরই পড়াতেন। তারপর থেকে 8 বছর বয়সী কালাম গণিত শেখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। প্রতিদিন সকালে শীত, গ্রীষ্ম বা বৃষ্টি যাই হোক না কেন, তিনি ঠান্ডা জলে স্নান করতেন, প্রস্তুত হয়ে তার শিক্ষকের ক্লাসে যেতেন। ইতিমধ্যে এই শিশুটির জীবনে এমন একটি ঘটনা ঘটে যা ভারতের ভবিষ্যৎকে রূপ দিত। আসলে কালাম প্রায়শই তার বাবার হাত স্পর্শ করতে যেতেন এবং সমুদ্রের তীরে বসে আকাশের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন। একদিন খোলা আকাশে পাখিদের উড়তে দেখে তিনি পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি বলতেন, স্বপ্ন তখনই সত্যি হয় যখন আমরা বাস্তবে সেগুলি স্বপ্ন দেখি। কিন্তু এই স্বপ্নের পথে এত কাঁটা ছিল যে এগিয়ে যেতে যেতে তার পায়েও থেতলে যায়। সবচেয়ে বড় বাধা ছিল আর্থিক সীমাবদ্ধতা। 10 বছর বয়সে কালাম সাহেব বুঝতে পারলেন যে তার পরিবারকে সাহায্য করা প্রয়োজন। সেই কারণেই তিনি সংবাদপত্র পৌঁছে দিতে শুরু করেছিলেন। প্রতিদিন সকালে কালাম সাহেব সাইকেল চালিয়ে রেল স্টেশনে যেতেন, দিনামণি নামে সংবাদপত্র সংগ্রহ করতেন এবং গ্রামের ঘরে ঘরে পৌঁছে দিতেন। এমনকি এই সময়েও তিনি চলার পথে পুরো সংবাদপত্র পড়তেন। তিনি তার বিকেলগুলো মানিকমের লাইব্রেরিতে কাটাতেন, জ্ঞানের সন্ধানে বই, পুরনো সংবাদপত্র এবং সাহিত্য উল্টে পাল্টে দেখতেন। কালাম সাহেব বলতেন, সর্বদা বড় স্বপ্ন দেখো, কারণ ছোট স্বপ্ন দেখা অপরাধ। কিন্তু তিনি তার স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হন। বাস্তবে কালাম সাহেবের পরিবারের সবাই চেয়েছিলেন যে তিনি একজন ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করুন। সেই কারণেই 1951 সালে তার বড় বোন তার সোনার ব্রেসলেট বন্ধক রেখে তাকে সেন্ট জোসেফ কলেজে ভর্তি করান। কালামও মনোযোগ সহকারে পড়াশোনা করেন এবং পদার্থবিদ্যায় ডিগ্রি অর্জনের পর 1955 সালে তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যান এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। তিনি একটি প্রকল্পে কাজ করছিলেন, কিন্তু সময় ফুরিয়ে আসছিল এবং প্রকল্পটি অসম্পূর্ণ বলে মনে হচ্ছিল। কলেজের ডিন রেগে গিয়ে তাকে বললেন,
যদি তুমি 3 দিনের মধ্যে প্রকল্পটি সম্পন্ন না করো তাহলে আমি তোমার বৃত্তি বাতিল করে দেব। এতে তাকে এতটাই ভয় পেয়ে গেল যে পরবর্তী 3 দিন সে দিনরাত ঘুম না করে কাজ করল। সে কাজটি সম্পন্ন করল, ডেনকে খুশি করে দিল। সে কালামকে বলল, আমি জানতাম তোমার প্রতিভা আছে, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তুমি কঠিন সময় সহ্য করতে পারো কিনা। এই ঘটনা তাকে অপরিসীম আত্মবিশ্বাস দিয়েছে। যেমন তারা বলে, সবকিছু সহজে এলে কেউ মহান হতে পারে না, এবং তাকে মহান করার জন্য প্রকৃতি তাকে এমন আঘাত দিয়েছে যা যে কোনো সাধারণ মানুষের কোমর ভেঙে দিত। হ্যাঁ, তার স্বপ্ন পূরণের জন্য সে ভারতীয় বিমান বাহিনী পরীক্ষা দিয়েছিল এবং সাক্ষাৎকারের জন্য দেরাদুনে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বিমান বাহিনীতে মাত্র 8টি শূন্যপদ ছিল এবং কালাম সাহেব 9ম স্থান পেয়েছিলেন, তার স্বপ্ন বাস্তবায়ন করতে ব্যর্থ হয়ে। সেই সময় যুবকটি তার চোখের সামনে প্রতিটি আশা ভেঙে যেতে দেখেছিল। দুঃখ, যন্ত্রণা এবং যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে সে আত্মহত্যা করার কথাও ভাবতে শুরু করেছিল। তিনি উত্তরাখণ্ডের ঋষিকেশে চলে যান এবং একদিন গঙ্গার তীর ধরে হাঁটতে হাঁটতে তার মনে নদীতে ঝাঁপ দেওয়ার চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিন্তু তারপর স্বামী শিবাংশুর নজরে পড়ে। তিনি কালামের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলেন, বাবা, কি হয়েছে? কালামের চোখ অশ্রুতে ভরে গেল। তিনি স্বামীজিকে বললেন, আমার বোন আমাকে শিক্ষিত করার জন্য তার গয়না বন্ধক রেখেছিল, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এখন আমি আর কোনো উপায় দেখছি না। স্বামীজি তখন তাকে বললেন, বাবা, তুমি ব্যর্থ হওনি। ঈশ্বর তোমার জন্য আরো বড় কিছু রেখেছেন, তাই দুঃখ করো না। ফিরে যাও এবং নতুন কিছু চেষ্টা করো, কারণ প্রতিদিন সূর্য ওঠে এবং একটি নতুন ভোর উদিত হয়। স্বামীজির কথা আব্দুল কালামকে অনেক সাহস দিয়েছিল এবং তিনি ফিরে এসে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় ডিআরডিওতে যোগদান করেন। কিন্তু এখানে ছোট ছোট প্রকল্পে কাজ করে তিনি খুশি ছিলেন না। ইতিমধ্যে তিনি বিক্রম সারাভাইয়ের সাথে দেখা করেন, যিনি এপিজে আব্দুল কালামের দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে তার ছাত্র হিসেবে গ্রহণ করেন এবং তাকে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ বা SPAR-তে স্থানান্তরিত করা হয়। তার প্রথম মিশন ছিল ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ করা। তবে SPAR যখন প্রাথমিক অবস্থায় ছিল তখন তার কোনো কর্মশালা বা অফিস ছিল না। সব কিছুই কঠিন মনে হচ্ছিল। তখনই কালাম তার দলকে বলেছিলেন যে তারা হাল ছেড়ে দেবেন না এবং কোনো চ্যালেঞ্জকে তাদের পরাজিত করতে দেবেন না। তারা কেরালার থুম্বা গ্রামের একটি গির্জাকে তাদের কর্মশালায় এবং স্থানীয় পুরোহিতের বাড়িকে তাদের অফিসে রূপান্তরিত করেছিলেন। স্বল্প সরকারি তহবিল দিয়ে তারা পুরো রকেটটি তৈরি করেছিলেন। তবে তাদের অসুবিধা এখানেই শেষ হয়নি, কারণ তাদের কাছে লঞ্চ প্যাডে পরিবহনের উপায় ছিল না। এরপর তারা রকেটটিকে তার সম্পূর্ণ অংশে ভেঙে ফেলেন, গরুর গাড়ি এবং সাইকেল ব্যবহার করে লঞ্চ প্যাডে নিয়ে যান। অনেক কষ্টের পর ভারত 1963 সালের 21শে নভেম্বর এই রকেট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে প্রথম পা রাখে। কিন্তু আপনি কি জানেন যে মিসাইল ম্যান, যিনি এই দেশকে তার আসল শক্তি দেখিয়েছিলেন, তার নাম একটি সফল প্রকল্পের জন্য নয়, বরং একটি ব্যর্থ প্রকল্পের জন্য অর্জিত হয়েছিল? হ্যাঁ, তাই ঘটেছিল। 1969 সালে ডক্টর আব্দুল কালাম ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ প্রকল্প SLV-3 এর পরিচালক হন। কিন্তু সেই সময় জনসাধারণ মহাকাশে যাওয়ার গুরুত্ব সম্পর্কে অবগত ছিল না। ফলস্বরূপ লোকেরা অনেক প্রশ্ন উত্থাপন করেছিল এবং মিশনটি খুব কম বাজেট পেয়েছিল। তবুও স্যার এপিজে আব্দুল কালাম এই মিশনের প্রতি এতটাই নিবেদিত প্রাণ ছিলেন যে তিনি তার কর্মজীবনে কখনো একটি সপ্তাহিন্দের ছুটি নেননি, কখনো কোনো ছুটি উদযাপন করেননি এবং SLV-3 তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করেননি। ইতিমধ্যে তার বাবা মারা যান, কিন্তু তিনি তার লক্ষ্য থেকে অবিচল ছিলেন। তিনি এই প্রকল্পটিকে তার ব্যক্তিগত জীবনের উপরে রেখে এটি সম্পন্ন করেছিলেন। কিন্তু 1979 সালের আগস্টে তার 10 বছরের কঠোর পরিশ্রম সত্যিকার অর্থে পরীক্ষা করা হয়েছিল। রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। তারার কাছে পৌঁছানোর পরিবর্তে এটি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছিল। সেই সময় লোকেরা তাকে কটূক্তি করত এবং গালি দিত। এমন পরিস্থিতি যে কারো মনোবল ভেঙে দিতে পারত। কিন্তু হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তিনি তার ভূমগুলি নিয়ে চিন্তা করেন এবং মাত্র 1 বছরের মধ্যে 18 জুলাই 1980 তারিখে
মহাকাশে ভারতীয় পতাকা উত্তোলন করে সফলভাবে এসএলভি রোহিণী উৎক্ষেপণ করেন। এরপর তিনি ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প যেমন অগ্নি এবং পৃথ্বী সফলভাবে সম্পন্ন করেন। এর জন্যে তিনি 1981 সালে পদ্মভূষণ এবং 1990 সালে পদ্মবিভূষণে ভূষিত হন। কিন্তু যে কৃতিত্বের জন্য তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল তা হল পোখরান-2। হ্যাঁ, স্যার আব্দুল কালাম আরও কিছু মহান ভারতীয় বিজ্ঞানী এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা পরিচালনা করেছিলেন, একটি আমেরিকান উপগ্রহকে বিভ্রান্ত করেছিলেন। এটি ভারতকে একটি পারমাণবিক পরাশক্তিতে পরিণত করেছিল। আপনাদের মধ্যে খুব কম লোকই জানেন যে স্যার কালামও আমেরিকান মহাকাশ সংস্থা নাসায় কিছু সময়ের জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। সেখানকার ব্যবস্থাপনা তার অভিজ্ঞতায় এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা তাকে নাসায় চাকরির প্রস্তাব দিয়ে বলেছিল, আমাদের আপনার মতো প্রতিভার প্রয়োজন, আর আপনার দেশে আর কি আছে। তারপর আব্দুল কালাম হেসে ফিরে আসেন, ভারতকে মহাকাশে নিয়ে যাওয়ার এবং তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তবুও নাসার কোনো বিজ্ঞানী তার প্রতি ঘৃণা বা হিংসা পোষণ করেননি। আসলে স্যার আব্দুল কালাম তাদের আদর্শ ছিলেন। কয়েক বছর কেটে গেল এবং তারপর 25শে জুলাই 2002 সালের সেই ঐতিহাসিক দিনটি এলো যখন স্যার এপিজে আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি হন। কিন্তু আপনি জেনে গর্বিত হবেন যে তিনি কখনো তার রাষ্ট্রপতির বেতন নেননি, বরং তিনি এটি একটি দরিদ্র পিছিয়ে পড়া গ্রামে দান করে সেখানে একটি স্কুল তৈরি করেছিলেন, যাতে বড় স্বপ্নের কোনো শিশুকে তার মতো সংগ্রাম করতে না হয়। কিন্তু তারপর 27শে জুলাই 2015 তারিখে আমরা তাকে চিরতরে হারিয়ে ফেলি। কিন্তু স্যার এপিজে আব্দুল কালাম এখনও আমাদের স্মৃতিতে বেঁচে আছেন এবং তাকে স্মরণ করলে আমাদের চোখে আনন্দের জল আসে। তাই আজ আমার জন্য নয়, বরং তার জন্য একটি শ্রদ্ধাঞ্জলি। দয়া করে এই ভিডিওটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন এবং কমেন্ট বিভাগে কালাম সাহেবের প্রশংসায় কিছু কথা রেখে যান। যদি অন্য কিছু না হয় তাহলে নমস্তে মিসাইল ম্যান লিখুন। আমরা আশা করি সংগ্রামের এই গল্প আপনাকে অনেক সাহস দিয়েছে। ভবিষ্যতে যদি আপনিও একই রকম সংগ্রামের গল্প শুনতে চান তাহলে দয়া করে বাংলা চিন্তাধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। এই ভিডিওর শেষে আমি কালাম সাহেবের কিছু কথা উদ্ধৃত করতে চাই। তিনি বলতেন, স্বপ্ন তা নয় যা তুমি ঘুমের মধ্যে দেখো, বরং স্বপ্ন তা যা তোমাকে ঘুমাতে দেয় না। যখন আপনার স্বাক্ষর একটি অটোগ্রাফ হয়ে ওঠে তখন আপনি সফল হন, এবং যারা অপেক্ষা করে তারা কেবল তাই পায় যা তারা তাদের প্রচেষ্টায় ত্যাগ করে।